আসসালামু আলাইকুম। বাংলায় মুসলিম শাসনে বারো ভূঁইয়াদের ইতিহাস আমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই বারো ভূঁইয়াদের জন্যই কিন্তু মুঘলরা সহজে আমাদের এখানে আধিপত্য বিস্তার করা বা শাসন শুরু করা এটা পারে নাই। তোমরা কিন্তু সকলেই জানো যে বাংলা কিন্তু 1576 সালেই কিন্তু মুঘলদের অধীনে যাওয়ার কথা ছিল। মানে 1576 সালে যে রাজমহলের যুদ্ধটা হয়েছিল সেটার মাধ্যমে, বাট এটা কিন্তু হওয়া পসিবল হয় নাই। আমরা এটা মোটামুটি জানি যে সম্রাট আকবর অনেকজন সুবেদারকে এখানে প্রেরণ করেছিল, বাট কেউই এখানে বারো ভূঁইয়াদের পতন ঘটিয়ে বাংলাকে মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করতে পারে নাই। এই অন্তর্ভুক্তটা করতে পেরেছিল সম্রাট জাহাঙ্গীর। তিনি যখন ইসলাম খানকে প্রেরণ করেছিল ঢাকায়, ইসলাম খান এই বারো ভূঁইয়াদের পতন ঘটিয়ে বাংলায় কিন্তু সুবেদারি শাসনের সূচনা বা সূত্রপাত ঘটিয়েছিল। তো বাংলার যে শাসনটা, এটা যদি আমরা একটু প্রথমের দিক থেকে খেয়াল করি, তাহলে এখানে দেখবো যে 1204 সালে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, মানে মুসলিম শাসনামলের কথা বলতেছি আমি, তিনি বাংলাটা জয় করলো। এরপর থেকে পর্যায়ক্রমিকভাবে চলতেছে। এন্ড তারপরে আমরা দেখতে পাই এখানে সুলতানি শাসনামল, যেটা 1338 থেকে যাত্রা শুরু হয়ে গেল, এইটা চললো। তারপরে এখানে আমরা দেখতে পাই যে 1538-এর দিকে শেরশাহ আক্রমণ করে বাংলাটা দখল করে নেয়। এটা নিয়ে আবার হুমায়ুনের মধ্যেও কিছু ঝামেলা হয়েছিল, ওটা আমরা অন্য আরেকদিন আলোচনা করবো। আজকে আমরা বাংলাটা আলোচনা করতেছি। এরপরে বাংলাটা কাদের অধীনে চলে গেল? বাংলাটা চলে গেল আফগানদের অধীনে। সর্বশেষ আমরা দেখতে পাইলাম কোন শাসনামল? সর্বশেষ আমরা দেখতে পাইলাম কররানী বংশ। কররানী বংশ অর্থাৎ দাউদ কররানী যে সময় শাসন করতেছিল, সেই সময়ই কিন্তু কি হয়েছিল, আকবর আমাদের এখানে আক্রমণ করেন। আকবর আমাদের এখানে আক্রমণ করেছিল, যদিও তিনি আমাদের এখানে শাসন বিস্তারটা সহজে করতে পারে নাই, বাট আমাদের বাংলাকে কিন্তু তার সুবার অন্তর্ভুক্ত করেছিল। অন্যতম একটা সুবা হিসেবে বলেছিল, যেটার নাম ছিল বাংলা সুবা। অনেক সময় প্রশ্ন আসে যে সুবা বাংলা বা বাংলা সুবা এটা কোন শাসন আমলের সাথে জড়িত বা কোন আমলে এটা পরিচিত ছিল? মুঘল শাসন আমলে এটা পরিচিত ছিল। তো চলো আমরা যদি বারো ভূঁইয়াদের একটু ইতিহাস সম্পর্কে জানি। বারো ভূঁইয়া বলতে আমরা মনে করি যে 12 জন মনে হয় কোনো একটা কিছু, 12 জন মনে হয় কোনো একটা কিছু। এটাই তোমাকে প্রথমে বাদ দিতে হবে যে এখানে 12 বলতে 12 সংখ্যা বোঝাচ্ছে না, এখানে অনির্দিষ্ট অসংখ্য বোঝাচ্ছে। আর ভূঁইয়া মানে তো জানোই যে ভূপতি, মানে ভূস্বামী, যে জমি অনেকগুলো জমির মালিক, যাকে আমরা কি বলি সেই সময় জমিদার বলতাম। এই জমিদার মানে অসংখ্য শক্তিশালী জমিদার, যাদের কারণে আমাদের এই বাংলায় মুঘল সাম্রাজ্য বিস্তার করতে পারে নাই, কিন্তু পেরেছে ওটা পরবর্তীতে। কিন্তু এই যে বারো ভূঁইয়ারা শক্তিশালী ভাবে আমাদের এখানে কিন্তু তারা শাসন করেছিল, মানে যারা জমিদার ছিল আর কি। তো ব্যাপারটা আসলে কোন জায়গায় এসে দাঁড়াচ্ছে? তো এই সময় এখানে শাসন করতেছিল কররানী বংশ। কররানী বংশ, কররানী বংশের সাথে 1576 সালে সম্রাট আকবরের কি হয়েছিল? আকবরের এখানে রাজমহলের যুদ্ধ হয় দাউদ খান কররানীর সাথে। দাউদ খান কররানী এখানে পরাজয় বরণ করেন, আমাদের এই বাংলাটা মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। কিন্তু এই বাংলায় সম্রাট আকবর সুপ্রতিষ্ঠিতভাবে শাসন জারি করতে পারে নাই। বাংলায় মুঘল শাসন সুপ্রতিষ্ঠিতভাবে জারি করেছিল কে? জারি করেছিল সম্রাট জাহাঙ্গীর। জাহাঙ্গীর কার মাধ্যমে করেছিল? ইসলাম খানের মাধ্যমে। ইসলাম খানের মাধ্যমে। আর মুঘল শাসন আমলে আমাদের এই বাংলা দুই ভাবে শাসিত হয়েছে, একটা সুবেদারি শাসন আমল আর একটা ছিল নবাবী শাসন আমল। যখন এই সুবাগুলো আস্তে আস্তে স্বাধীন হয়ে যায়, তখন চালু হয়ে যায় নবাবী শাসন আমল। আর আমরা এখন যে জায়গায় আছি, সুবেদারি শাসন শুরু হওয়ার আগ মুহূর্তে বারো ভূঁইয়া যারা ছিল তাদের কথা নিয়ে আমরা আলোচনা করতেছি। তো এখানে বারো ভূঁইয়াদের বিশিষ্ট নেতা কারা কারা ছিল? ঈসা খা, মুসা খা, তারপরে প্রতাপাদিত্য, এই নামগুলো ভালোভাবে তোমরা মনে রাখবা। আকবরের সেনাপতি মানসিংহ বারো ভূঁইয়াদের পরাজিত করতে ব্যর্থ হয়। তোমরা দেখবা অনেক জায়গায় লেখা আছে যে প্রথম সুবেদারের নাম কি? মানসিংহ। এটা কিন্তু হবে না, এটা হবে না। এটা অন্যান্য বইতেও লেখা আছে, বড় বড় রাইটারের বইতেও লেখা আছে। কেন হবে না আমি তোমাকে বলি। তুমি গুগল সার্চ করবা, লিখবা যে বাংলায় সুবেদারি শাসন বা বাংলার সুবেদারগণ। এটা তুমি যখন লিখবা সিরিয়ালে, তোমরা দেখবা 4 থেকে 5 নম্বরে রয়েছে কে? মানসিংহ। তার মানে আকবর আমাদের এই বাংলাটাকে শাসন করার জন্য আরো অনেককেই প্রেরণ করেছিল, বাট তারা ব্যর্থ হয়েছিল। একমাত্র সফল হয়েছিল হইল ইসলাম খান। এই জন্য বলা হয় বাংলার প্রথম সুবেদার ইসলাম খান, যার হাত ধরে বাংলায় সুবেদারি শাসনটা শুরু হয়েছিল। ওনারাই কিন্তু সর্বপ্রথম এই ঢাকাকে রাজধানী করেছিল, যেটা আমরা জানি 1610। এই রাজধানী যে ঢাকা করেছিল, ঢাকার নাম পরবর্তীতে রাখা হয়েছিল জাহাঙ্গীরনগর। তো এই হইলো এখানকার কাহিনী। তো দাউদ কররানী যখন রাজমহলের যুদ্ধে তার পতন হয়ে যায়, এরপরে ঈসা খাঁ সোনারগাঁয়ে রাজধানী স্থাপন করেছিল। ঈসা খাঁ, আমরা দেখবো ইতিহাসে সোনারগাঁও অনেকজন রাজধানী স্থাপন করেছে। ঈসা খাঁকে দেখবো আমরা, তারপরে ফখরুদ্দিন মবরক শাহকে দেখবো। ওনারা কিন্তু কি করেছিল? এই যে সোনারগাঁওকে রাজধানী স্থাপন করেছিল। সুলতানি আমলের প্রথম যে রাজধানীটা ছিল, এটাও কিন্তু সেই সোনারগাঁও। মুঘলদের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে মসনদি আলা উপাধি গ্রহণ করেছিল ঈসা খাঁ। আমরা যারা বাঙালিরা
ভাইয়া এখনকার যে বাঙালি আমরা সেই সময় থেকে আমরা বিদ্রোহের মধ্যে ছিলাম, কোনো স্বৈর শাসন, কোনো মানে যে কোনো শাসকের বিরুদ্ধে আমরা আন্দোলন করতাম। এই জন্য আমাদের অঞ্চলকে কিন্তু বলা হয়তো বখুলাকপুর, মানে বিদ্রোহের নগরী। আমরা বিদ্রোহ করতে ভালোবাসি, আমরা বিদ্রোহ করতে ভালোবাসি। এই যে সুলতান খিজির খানও মসনদে আলা উপাধি গ্রহণ করেছিল। এখন এটা দেখার পর তোমরা ভাববা যে ভাইয়া মসনদে আলা তো খিজির খানও করেছিল। ভাই এই জন্য আমি দুইটা একসাথে দিয়ে রাখছি, যাতে তোমাদের ঝামেলা না হয়। একটা স্ক্রিনশট দিয়ে নাও, আর ব্যাচে যারা আছে তোমাদেরকে পড়ানো হবে। এই যে আমাদের জিকে আলটিমেট সাজেশন, এই বই থেকে উপরে ইনফরমেশন গুলো নেওয়া হয়েছিল। এই বইতে এই ইনফরমেশন গুলো এত সুন্দর করে সাজানো আছে, এটা তুমি কখনো কল্পনা করতে পারবে না। আমাদের অ্যাডমিশনে কতটুকু পড়তে হবে তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট কতটুকু বাদ দিতে হবে, আর এটা বোঝার জন্যই তোমাকে জিকে আলটিমেট সাজেশন বইটা পড়তে হবে। ওকে, আমাদের ব্যাচ এখন চলমান রয়েছে সেকেন্ড টাইম ফাউন্ডেশন, ডিউ ফাউন্ডেশন, ইংলিশ ফাউন্ডেশন, সিউ ফাউন্ডেশন। তোমার যেটা প্রয়োজন তুমি সেটাতে ভর্তি হয়ে যেতে পারো। ডিসক্রিপশন বক্সে ডিটেলস সবকিছু দেওয়া আছে। এবং ডিসিইউ কে সামনে রেখে আমরা ডিসিইউ অক্সিজেন পিডিএফ এন্ড এক্সাম ব্যাচও লঞ্চ করেছি। তারপরে আমাদের দেখো এক সেট বই, এই যে বইগুলো রয়েছে এখানে তিনটা বই অ্যাডমিশন, আমাদের যে কোর্সগুলো রয়েছে এগুলোতে ভর্তি হলে এই তিনটা বই তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। আমাদের এই যে বইগুলো রয়েছে এই বইগুলো তুমি যদি ভালোভাবে কমপ্লিট করো অ্যাডমিশনে ভাই যে কোনো ইউনিভার্সিটিতে তুমি টপ করবে ইনশাআল্লাহ। তারপর ইংলিশ 10টা ফ্রি ক্লাস রয়েছে তোমাদের জন্য, দ্রুত নক দাও। ওই যে টেলিগ্রাম নাম্বার, এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো প্রবলেম আমাদেরকে নক দেবে, আমরা সেটা সলভ করে দেবো। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম। নেক্সট আরো কোনো একটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ।